সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পেলাম আমার পরিপ্রেমিকা আমার পাশে নেই। আমি চারিদিকে খুঁজতে লাগলাম। সাধারণত এমনটা কখনোই হয় না যে সকালবেলা উঠে আমি তাকে দেখতে পাইনি। তখনই গতকালকের ঘটনা মনে পড়ল যে গতকালকে তো ওর বাবার চোখ ফাঁকি দিয়ে এখানে এসেছিল, সেহেতু আজকে তো এখানে না থাকারই কথা। হয়তো আগে আগেই চলে গিয়েছে, যাতে করে ওর বাবা বিষয়টা ধরতে না পারে। আমি সঙ্গে সঙ্গেই বিছানা থেকে উঠে পড়লাম। আজকে দিনটি শুক্রবার, তাড়াতাড়ি দোকানে যেতে হবে। আমি উঠে ফ্রেশ হয়ে গোসল করে নাস্তা শেষ করে দোকানের দিকে রওনা দিলাম। দোকানের সামনে গিয়ে দেখি এখন পর্যন্ত দোকান খোলেনি। দোকানের যে কর্মচারীরা আছে তারা দোকান খুলছে, তবে পেছনের সমস্ত কিছু নিশ্চয়ই এতক্ষণে রেডি হয়ে গিয়েছে। সকাল 7টা কি 8টা হবে। দোকানের ঝাঁপ করলো। আমি এবং আমাদের কর্মচারী ছিল তারা ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে দেখি দোকান তখনও বাসি অবস্থায় পড়ে আছে। আমি পেছনে গিয়ে দেখি মিষ্টি একদম সুন্দরভাবে বানিয়ে জায়গা মতো রেখে দেওয়া হয়েছে এবং কারিগররা চলে গিয়েছে। মিষ্টি রাত ভরে কারিগররা বানায় এবং সেই জিন যে মিষ্টি বানানোর কারিগর আছে সেই সব জিনিস অর্ডার দেয় আর নিজে নিজে খায়। খেয়ে কীরকমভাবে বানায়, তবে তার জন্য যে আজকে আমার ব্যবসা এত বড় হয়েছে সেটা বলাই বাহুল্য। তারপর আমি সমস্ত মিষ্টি কর্মচারী দিয়ে সাজিয়ে ফেললাম। খানিকক্ষণের মধ্যেই দোকানের কাস্টমার আসতে শুরু করলো। আমি কাউন্টারে বসে দেখছিলাম। আজকে বাসা থেকে গোসল করে বের হওয়ার সময় পাঞ্জাবি পরে বের হয়েছি, যেহেতু শুক্রবারের দিন। এখান থেকেই সরাসরি নামাজে যাব, বাসায় আর যাওয়ার দরকার পড়বে না। আজকে ভেবেছি যে এখান থেকেই আমি মিলাদ দিব এবং আমাদের এই মসজিদের মার্কেটের যে মসজিদটা আছে সেই মসজিদে আজকে আমি মিলাদ দিব। তো যে কারণে চিন্তা করলাম যে আমি আজকে আর বাসায় যাব না। তারপর কিছুক্ষণ বাদে আজানের শব্দ কানে ভেসে আসলো। আমি অপেক্ষা করতে লাগলাম আমার সেই পরিপ্রেমিকার জন্য, কারণ সে এখানে না এসে এখন পর্যন্ত না থাকার মানুষ না। আমি তার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি। হয়তো সমস্যার কারণে সে এখানে আসতে পারেনি। বিষয়টা আমার খুব একটা ভালো লাগছে না। সে কি এখন থেকে এমনই করবে? আমার কাছে খুবই অদ্ভুত লাগছে বিষয়টা। যাই হোক, আমি নামাজের জন্য মসজিদে চলে গেলাম এবং সমস্ত মিষ্টির প্যাকেটগুলো মসজিদে দিয়ে আসলাম। মসজিদে সুন্দরভাবে মিলাদের কাজ সম্পূর্ণ করা হলো এবং হুজুর জিজ্ঞেস করলেন যে এত ভালো মিষ্টি তুমি কিভাবে বানাও? এই এলাকায় এই মিষ্টি তৈরির কাজের জন্য আমার একটা অন্যরকম সুনাম এবং খ্যাতি রয়েছে, যার কারণে সকলেই আমাকে দোয়া দিলেন। শুরুতে হয়তো অনেকেই আমাকে চিনতেন না অথবা আমাকে ওরকমভাবে দেখতেনও না, কিন্তু এখন যখন আমি বড় হয়েছি এলাকার সবাই আমাকে সম্মান করে এবং একজন ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে তারা দেখেন। এবং এই এলাকার এমন কোনো মানুষ নেই যারা কিনা আমার দোকানের মিষ্টি পছন্দ করে না অথবা আমার দোকানের নাম শোনেনি। কেউ যদি মিষ্টি নেওয়ার কথা আসে তাহলে আগে আমার দোকানে এসে তারপর মিষ্টি সংগ্রহ করে। সবাই আমাকে এটা বলছিল। আমি বললাম, চাচাজি আপনাদের দোয়ায় আজকে আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি, সবই আপনাদের দোয়া। তারপর আমি মসজিদ থেকে বের হয়ে বাড়িতে চলে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পরে আমি দোকানে আবার এসে বসলাম। এতক্ষণে ওর এসে যাওয়া উচিত, কিন্তু ও এখনো আসছে না। সব মিলিয়ে আমার সারাদিন এরকমভাবে ওর অপেক্ষাতেই কেটে গেল। তারপর সন্ধ্যা শেষ হয়ে যখন রাত নামলো, 11:30 12টা হবে, কারিগর তখন আসলো। এসে বলল কি যে, ওস্তাদজি আজকে তাহলে মিষ্টির তৈরির কাজটা শুরু করি। দ্বিতীয় কারিগর তো এখনো আসেনি। আমি বললাম, তুমি গিয়ে সমস্ত কিছু রেডি করো, ও চলে আসবে। তারপর তারা ভিতরে গেল। প্রায় সকলেই চলে গিয়েছে। খানিকক্ষণ বাদে আমি যখন সব ক্লোজ করে বের হতে যাব, ঠিক তখনই সেই জিনটা প্রবেশ করলো, যে জিনটা প্রায় রাতে আমার কাছে মিষ্টি নেওয়ার জন্য আসে। আমি বললেন, ও আপনি এসেছেন? আপনার মিষ্টি তো রেডি করে রেখেছি, আপনার জন্যই তখন বসেছিলাম, হিসাব মিলাচ্ছিলাম। এই কথা বলার পর ওনার পেছন থেকে আরও 2জন জিন আমার দোকানের ভিতরে প্রবেশ করলেন এবং সেরা আলোকিত একটা বস্তু হয়ে ভিতরে প্রবেশ করলেন। তবে এতটুকু বোঝা যাচ্ছে যে আমার দোকানের কর্মচারীরা সেটা বুঝতে পারছে না। তারা শুধুমাত্র আমাকেই দেখা দিচ্ছে এবং আমি কার সঙ্গে কথা বলছি সেটা বোঝার জন্য তারা হাঁ করে তাকিয়ে আছে। আমি বললাম, ফোনে কথা বলছি, তোমরা তোমাদের কাজ করো। তারপর আমি সেই জিনটাকে বললাম যে, এই নিন আপনার মিষ্টি। আর এনারা কারা? তখন সেই জিনটা বললেন যে, আজকে তো আমি মিষ্টি নেবার জন্য এখানে আসিনি, আজকে অন্য একটা কাজে এসেছি এখানে এবং আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। আমি তখন বললাম, আমি আসলে বিষয়টা বুঝতে পারলাম না, আপনাদের সঙ্গে যেতে হবে মানে? আমি খানিকটা ভয়ও পেয়ে গেলাম। তারপর সেই জিন লোকটা আমাকে বলল, হ্যাঁ আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে, কোনো প্রশ্ন করতে পারবেন না। আমি তখন বললাম, এটা আবার কেমন কথা?
তখন সেই জিনটা বললেন, আপনি জানেন যে আমরা চাইলে আপনাকে না জানিয়েই যে কোনো মুহূর্তে আপনাকে নিয়ে যেতে পারি আমরা, কিন্তু আপনার অনুমতি সাপেক্ষেই ভদ্রভাবে আপনাকে নিয়ে যাচ্ছি। আমাদের সর্দার আপনাকে তলব করেছে। ঠিক তখনই বুঝতে পারলাম যে সর্দার নিশ্চয়ই গতকালকের বিষয়টা জানতে পেরেছে, মানে হচ্ছে আমার সেই পরিপ্রেমিকার বাবা বিষয়টা জানতে পেরে গিয়েছে। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু আমাকে নিয়ে যাবেন, আর আপনারা তো জিন, আপনাদের বহির্ভূত কোনো কিছু হতেও পারবে না, আপনারা একটু বাইরে গিয়ে দাঁড়ান, ভেতরে কর্মচারী আছে, ওরা বিষয়গুলো দেখলে ভয় পাবে, আমি একটু পরে আসছি, সব ক্লোজ করে, ঠিক আছে? তারপর তেনারা বাইরে চলে গেলেন সেকেন্ডের মধ্যে, একদম ধোয়ার মতো হয়ে। আমার বুক তখনও ধরফর করছিল, আমাকে কোথায় নিয়ে যাবে, কি করবে, সেসব বিষয়ে আমার বিন্দু মাত্র কোনো ধারণা নেই। তারপর আমি ওদেরকে বললাম, তোমরা এক কাজ করো, এই নাও দোকানের চাবি, তোমরা আর ম্যানেজার কোথায়? তারপর ম্যানেজারকে ডেকে এনে তার হাতে চাবি বুঝিয়ে দিয়ে বললাম, দরজা লক করে চাবিটা আজকে তোমার কাছেই রাখো। আর ম্যানেজার ও তো চলে গিয়েছে, তাই না? এক কাজ করো, এটা যেহেতু সেকেন্ড ম্যানেজার হিসেবে তুমি রাখো, কালকে এসে দোকান খুলবে, ঠিক আছে? এরপরে আমি দোকান থেকে বেরিয়ে গেলাম। আমার পরনে সেই পাঞ্জাবিটা তখনও ছিল। তারপর তিনি বললেন কি যে, আপনি এসেছেন? আমি বললাম, জি হ্যাঁ। তারপর আমি দেখতে পেলাম রাস্তার পাশেই একটা অদ্ভুত রকমের বাহন রাখা। বাহনটা দেখতে অনেকটা নৌকার মতো, কিন্তু তাতে কোনো চাকা নেই, এবং সেটা অনেকটা নৌকা এবং গাড়ির মতো। কি এক অদ্ভুত কাঠ দিয়ে তৈরি এক গাড়ি, এরকম গাড়ি আমার জীবনে কোনোদিন আমি দেখিনি। তারা দুজন, যে দুটো জিন হচ্ছে তার সঙ্গে এসেছিল, তারা আমাকে ধরে সেই গাড়ির মধ্যে বসালো এবং তারা দুজনে দুই পাশে বসলো। আমার কাছে কেমন যেন একটু ভয় ভয় লাগছিল, আমাকে কোথায় নিয়ে যায় না নিয়ে যায় সব মিলিয়ে আমার খুবই ভয় ভয় লাগছে। খানিকক্ষণ বাদে সেই জিনিসটা মাটির ওপর থেকে আকাশে উড়ে গেল আর কি, শূন্য ভেসে আকাশে উঠতে শুরু করলো এবং মেঘের ভেতর প্রবেশ করে ফেললো। উপর থেকে নিচের শহরগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল, এবং সেটা দেখে সত্যিই আমি কেমন যেন একটু অদ্ভুত লাগছিল আমার কাছে, কারণ এর আগে আমি কখনো বিমানে চড়িনি। বিমান থেকে নিশ্চয়ই নিচেগুলো এরকমভাবেই দেখা যায়। তারপর ওই জিন দুজনের মধ্যে একজন আমার মাথায় হাত রাখলেন এবং আমি মুহূর্তের মধ্যে অচেতন হয়ে গেলাম। আস্তে আস্তে আমার ঘুম চলে আসতে লাগলো। এরপরে কি হলো সেটা আমার আর মনে নেই। এরপরে যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখতে পেলাম চারিপাশে শুধু অন্ধকার আর অন্ধকার, এবং কিছুই দেখা যাচ্ছে না। আমি উঠে আলো হাতড়াতে লাগলাম। তারপর দেখলাম জেলখানার মতো একটা জায়গা, যেখানে হচ্ছে কি শুধুমাত্র কয়েকটা লোহার বেড়ি দেখা যাচ্ছে, মানে লোহার যে শিকল বা এরকম এই জাতীয় কিছু, এবং সেটা আশেপাশে দেখা যাচ্ছে। আমি চিৎকার করতে লাগলাম। খানিকক্ষণ বাদে একজন লোক আসলো। সেই লোকটা বেশ খানিকটা লম্বা, তার কান দুই দিকে বেরিয়ে আছে, তার গায়ে অত্যাধিক পরিমাণ লোম, একটা শিবপাঞ্জি বা গরিলার মতো দেখতে ওরকমটা লাগে, তবে মানুষ। আমি তাকে বললাম যে আমাকে এখানে কেন বেঁধে রাখা হয়েছে এবং এখানে আটকে কেন রাখা হয়েছে, আর ওই লোকগুলো কোথায় যারা কিনা আমাকে গতকালকে নিয়ে এসেছে? তখন সেই লোকটা বললেন যে আপনি এখন জিনেদের জিম্মায় আছেন, এবং শুরুতে যাদেরকে এখানে আনা হয় তারা এখানেই থাকে, আপনি চুপচাপ বসে থাকুন, তারা এখনই আসবে। এই কথা বলতে বলতেই সেই দুজন লোকের সঙ্গে সেই জিনটা প্রবেশ করলো, যে জিনটা আমাকে আনতে গিয়েছিল। তারপর সেই জিনটা বললেন কি যে আপনাকে এখানে এনে রাখা হয়েছে কারণ আমাদের জিনেদের দুনিয়ার নিয়ম এটাই যে কোনো মানুষকে যদি কোনো বিচারের জন্য আনা হয় তাহলে তাকে সর্বপ্রথম এখানে রাখা হয়, আর যদি সে বিচারে দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে সারা জীবনের জন্য এখানে আটক করে রাখা হয়। তবে আপনার বিচার কার্যাধীন অবস্থায় রয়েছে, সেহেতু আপনাকে আমরা কোনো প্রকার কোনো কিছু করব না, আপনাকে কালকে হাজির করা হবে। এখন ওনারা যা বলে সেটা করুন, বেশি চিল্লাপাল্লা করবেন না, এতে আপনারই ক্ষতি হবে। আমি সত্যি সত্যি বুঝতে পারিনি যে এমনটা হবে, এবং আমার বুক ধড়ফড় করতে লাগলো। কি করব কিছুই বুঝতে পারছি না। তখন বিছানার উপর যে বিছানাটাতে শুতে দেওয়া হয়েছে সেটা শক্ত একটা কাঠের বিছানা, তার উপর কোনো তোষক এই জাতীয় কোনো কিছু নেই। আমি তখন শুয়ে ভাবতে লাগলাম যে আমার পরিপ্রেমিকাটা কি করছে, সে কি আমার কথা চিন্তা করছে, বা আমি কোথায় আছি, এখানে যে আটক আছি সেই বিষয় কি ও জানে, আমি কি এখান থেকে আদৌ ছাড়া পাবো? আমার জীবনটা বোধহয় এবারই নষ্ট হয়ে যাচ্ছিল, এবারই বোধহয় আমি একদম নিঃস্ব হয়ে যাব। এই কথা চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম আমার খেয়াল নেই। পরের দিন একটা শব্দ শুনে আমার ঘুম ভাঙল। কেউ একজন দরজায় টোকা দিয়েছে, এবং খানিকক্ষণ বাদে কিছু খাবার আকাশ দিয়ে ভেসে আমার কাছে আসলো, এবং এসে আমার সেই যে জানলা দিয়ে ছিল, ওই পাশে একটা জানলা ছিল, সেই জানলা দিয়ে হচ্ছে গিয়ে খাবার ভেসে আমার সামনে এসে পড়লো আর কি। তার মধ্যে বেশ কিছু চমৎকার মিষ্টান্ন ছিল এবং বেশ কিছু মাংস জাতীয় খাবার ছিল। এরকম মাংস এর আগে আমি কখনো খাইনি। কিসের মাংস সেটাও আমি বলতে পারবো না।
আমি দেখতে পেলাম যে এই মিষ্টিগুলো আমার দোকানের মিষ্টির মতোই অনেকটা। হবেই বা না কেন, এই মিষ্টিগুলো তো জিনেরাই বানায়, আর আমার এখানের মিষ্টিগুলো তো জিনেই বানায়। তো সব মিলিয়ে আমি খাবার খেয়ে নিলাম, কারণ আমি প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম। খানিকক্ষণ বাদে সেই প্লেটগুলো একা একাই উড়ে যেতে লাগলো। তারপর আমি দেখলাম কি যে বাহিরে দূরে জানলা দিয়ে কিছু দেখা যাচ্ছে। আমি দূরে এসে জানলার কাছে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দেখলাম দূরে বড় বড় উপত্যকা এবং বাহিরের পরিবেশটা অনেকটা শান্তশিষ্ট। অনেক দূরে বড় বড় পাখি ডানা মেলে উড়ে যেতে দেখা যাচ্ছে। সব মিলিয়ে আমি বুঝতে পারলাম যে আমি সত্যি সত্যি জিনেদের কাবিলায় আছি। খানিকক্ষণ বাদে আবার সেই জিন দুটো আমার ঘরে প্রবেশ করলো, মানে আমাকে যেখানে থাকতে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে সেই জিনটা যেটা কিনা আমাকে আনতে গিয়েছিল এবং প্রত্যেকদিন রাত্রে আমার দোকান থেকে মিষ্টি নিয়ে আসতো। তারপর তিনি আমাকে বললেন যে আমার সঙ্গে আসুন। তিনি বলার সঙ্গে সঙ্গেই সেই কারাগারের দ্বারটা খুলে গেল এবং আমাকে সেই দুজন জিন দুই পাশে ধরে নিয়ে যেতে লাগলেন। খানিকক্ষণ বাদে সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে রুমটা পেরিয়ে যখন দরজাটা খোলা হলো, তখন দেখতে পেলাম যে একদম সাদা ফকফকে, চারিদিকে শুধু সাদা আর সাদা, সাদার জ্বালায় কিচ্ছু দেখা যাচ্ছে না, এরকম একটা সরু গলির সামনের দিকে এগিয়ে গিয়েছে। আমি সাদার জন্য প্রথমে একদম তাকাতেই পারছিলাম না। তারপর আমি যখন সামনের দিকে এগিয়ে গেলাম, বেশ খানিকটা পথ আগানোর পরে আমি যেটা দেখতে পেলাম সেটা দেখার জন্য সত্যিই মোটেই প্রস্তুত ছিলাম না। বিশাল এক রাজপ্রাসাদের মতো জায়গা, বিশাল বড় বড় ইমারতওয়ালা খুঁটি এবং চারিপাশে দর্শকদের বসার জন্য বেশ কিছু চেয়ার এবং মানে অনেক দর্শকরা যেরকমভাবে সিনেমা হলে বসে সেরকম বসার জন্য জায়গা পাতা করা আছে। তারপর সেই জিন দুটো আমাকে বগল দাবা করে সেই জায়গার একদম মাঝখানে বসিয়ে দিল। অনেকটা দূরে বিশাল বড় এক সিংহাসনের মতো জিনিস দেখা যাচ্ছে এবং তার সাথে আরও 4-5টা সিংহাসনের মতো জায়গা। বিষয়টা দেখে সত্যি আমার মনে হচ্ছে যে আমি আজকে থেকে প্রায় 1000 বছর বা 500 বছর পেছন চলে এসেছি, যখনকার সময় এরকম জিনিসগুলো এরকম থাকতো, অনেক অপরাধীকে এরকমভাবে এনে রাখা হতো। এখন নিশ্চয়ই কোনো গরু বা সিংহ ছাড়বে আমাকে খাওয়ার জন্য। সেসব ভেবেই আমি আমার মৃত্যু কামনা করতে লাগলাম যে আমার মৃত্যু বোধহয় এভাবেই হবার ছিল। খানিকক্ষণ বাদে একজন লোক ওই সাইড দিয়ে এসে সেই সিংহাসনের উপর বসলেন। আমি যখন লোকটার দিকে তাকালাম, সেই লোকটা বিশাল দেহি এবং তার পরনে এক ধরনের রাজাদের পোশাক। আমি দেখে সত্যি বিহ্বলিত হয়ে গেলাম, কারণ এইরকম লোক এর আগে আমি কখনো দেখিনি। জিনার সর্দার বুঝি এমন হয়? তার পাশে এসে সেই লোকগুলো বসতে লাগলেন, মানে তার মন্ত্রী সভা অথবা রাজসভার লোকজন হয়তো হবে। এবং তার পাশে দূরে একটু একদম দূরে ডান সাইডে দাঁড়িয়ে আছে সেই লোকটি, যে লোকটি কিনা আমার দোকানে মিষ্টি কেনার জন্য যেত এবং যে লোকটি কিনা আমাকে এখানে নিয়ে এসেছে। সব মিলিয়ে আমি ভয় পেতে লাগলাম এবং তারা কিছু একটা বলতে লাগলো নিজেদের মধ্যে। আর আশেপাশে লোকজন যারা বসেছিল তারা একটু আগেই, মানে এই বড় লোকটা আসার আগ পর্যন্ত আমাকে দেখে চিৎকার চেঁচামেচি এবং আমার দিকে নানান ধরনের ইট পাটকেল এবং ঢিল ছুঁড়ে মারছিল। সব মিলিয়ে আমার মানে কেমন যেন লাগছিল, আমি নিজে বলে বোঝাতে পারবো না। ওই লোকটা যখন আসলেন তখন সবাই থেমে গেল এবং চুপ হয়ে গেল। তখন বোঝা গেল যে এই লোকটাই নিশ্চয়ই এই এলাকার সর্দার এবং তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কেন এমনটা করেছ? আমি তখন বললাম আমি কি করেছি আসলে বুঝতে পারছি না। এতক্ষণ তারা কি ভাষায় কথা বলছিলেন সেটা আমি বুঝতে পারিনি, তবে এখন যেটাই বলছে সেটা যে বাংলা ভাষা সেটা আমি খুব ভালোভাবে জানি এবং বুঝতেও পারছি। তখন তিনি বললেন যে নিজেকে নিরপরাধ দাবি করার চেষ্টা করবে না, তুমি কেন এমনটা করেছ এবং একেবারেই আমার বাড়ির ভেতরে এসে হানা দিয়েছ। বিষয়টা তুমি একদমই ঠিক কাজ করনি। তুমি আমার মেয়ের উপর বশীকরণ এবং কালো জাদু করেছ এবং সেগুলো করে তুমি আমার মেয়েকে ফাঁসিয়েছ এবং ফাঁসিয়ে তুমি এমন কাজ করেছো যে আমার মেয়ে এখন আমার কথা পর্যন্ত শোনে না, এমনকি গত রাতেও সে তোমার সঙ্গে ছিল। বিষয়টা কেমন বেমানানসই না? তুমি তার উপর কি কালো জাদু করেছ? আমি তখন তাকে বললাম, দেখুন রাজামশাই, আপনি হয়তো এই এলাকার সমস্ত জিনেদের কাবিলার সর্দার, সেহেতু আপনাকে রাজা বলে সম্বোধন করাটাই ঠিক হবে। আসলে আপনি যদি এমনটা মনে করে থাকেন তাহলে হয়তো সেটা ভুল মনে করছেন। কারণ হচ্ছে আমি যদি সত্যিই জাদুটোনা কালো জাদু করে আপনার মেয়েকে বশ করতাম অথবা আপনার এই সমস্ত কিছু জানতাম আমি, তাহলে নিশ্চয়ই আপনারা আমাকে এখানে ধরে আনতে পারতেন না। আমি নিশ্চয়ই একটু একটু 19-20 করতাম বা আপোষে এখানে নিশ্চয়ই আসতাম না। আমি নিশ্চয়ই এখানে না আসার জন্য আপনাদের সম্পর্কে জানতাম, বুঝতাম, তাই না? তখন তিনারা নিজেদের মধ্যে কথা বলতে লাগলেন। তখন বললেন, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু তুমি আমার মেয়ের উপর কী জাদু করেছো সেটা বলো। সে আমার কথা শোনে না, সে শুধুমাত্র তোমার কাছে যাওয়ার জন্য। আর সে তোমাকে কি করেছে? সব মিলিয়ে তোমাদের মধ্যে এসব কী ধরনের দোটানা আমি কিছুই বুঝতে পারছি না। সত্যি কথা বলো, নাহলে কিন্তু তোমাকে মৃত্যুদণ্ড দণ্ডিত হতে হবে।
আমি তখন বললাম, আমি সত্যি কথাই বলছি। আসলে আপনার যদি বিষয়টা সন্দেহ হয় অথবা বিশ্বাস না হয়, তাহলে আপনি আমার বিষয়ে খোঁজ নিতে পারেন। তারপর তেনারা নিজেদের মধ্যে কথা বলতে লাগলেন এবং বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার বিষয়ে আগে ভালো মতো খোঁজ করি এবং খোঁজ করে সমস্ত বিষয় জেনে আমি কালকে তোমার বিচার করব। তারপর তিনি সভা থেকে উঠে গেলেন। সে দুজন জিন এসে আমাকে ধরলেন, ধরে আমাকে আবার সেই সাদা রুমের মধ্যে দিয়ে অন্ধকারচ্ছন্ন রুমের ভেতরে নিয়ে গেলেন এবং সেখানে আমাকে নিক্ষেপ করে সেই দরজাটা লাগিয়ে দিয়ে তারা সেখান থেকে চলে গেলেন। আবার আমাকে একদিন এরকম এক অন্ধকার কারাগারের মধ্যে থাকতে হবে। আমার চিন্তা হতে লাগলো আমার সেই পরিপ্রেমিকার কথা। সে এখন কোথায় আছে? আমার কথা কি চিন্তা করছে, নাকি আমার কাছে না যেতে পেরে সে সত্যি অনেক বিহ্বলিত, অনেক কষ্ট পাচ্ছে? আমি শুধুমাত্র তার কথা ভেবেই আবার ঘুমিয়ে পড়লাম। ঠিক পরের দিন সকালবেলা আবার সেই খাবারগুলো আমার কাছে উড়ে আসতে লাগলো। তারপর আমি সেগুলো খেয়ে কিছুক্ষণ বাদেই সেই দুজন লোক আবার আমাকে নিতে আসলেন। তারপর আমি আবার সেই একই জায়গায় গিয়ে দাঁড়ালাম। সাদা রুম পেরিয়ে সেই সিংহাসনের সামনে, চারিপাশে মানুষজন এবং মাঝখানে আমি। তখন তিনি বললেন যে কি ঘটনা সেটা বলো, আগে তোমার মুখ থেকে আমি শুনতে চাই। আমি তখন বললাম যে জাহাপনা, আপনি কি সমস্ত খোঁজখবর করেছেন? তিনি বললেন সেটা আমি তোমাকে পরে বলছি, আগে তুমি তোমার কি বলতে চাও সেই কথাগুলো বলো। আমি তখন তাকে বললাম যে মূলত ঘটনার সূত্রপাত সেদিন রাত থেকে, যেদিন রাতে আমি অফিস থেকে বাড়িতে ফিরছিলাম। আমি আমার জীবনের শুরু থেকেই বলি, আমরা খুবই হতদরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারের সন্তান এবং আমার বাবা একজন পেশায় একজন ছোট একটা চাকরি করতেন এবং সেই চাকরি করাকালীন সময়ে তিনি প্যারালাইসিস হয়ে যান এবং পরবর্তীতে তার সংসারের দায়িত্ব আমাকেই নিতে হয়। 2 বছর আমি সংসার চালিয়ে হাঁপিয়ে উঠেছিলাম। বাবার চিকিৎসার জন্য আমি এত পরিমাণ কষ্টে থাকতাম সবসময়। সব মিলিয়ে আমি আমার নিজেকেই যেন একদম মেরে ফেলছিলাম। তো আমি যেখানে চাকরি করতাম সেটা হচ্ছে মূলত নাইট ডিউটি ছিল। তো ওই দিন রাত্রেবেলা কুয়াশাচ্ছন্ন এক রাতে আমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই আমার সামনে দিয়ে একটা আমার সামনে আলো পাস হয়। সেই আলোটা দেখে আমি আচমকা মাটিতে পড়ে যাই। পড়ে গিয়ে আমার হাত পায়ের অনেক অংশ ছুলে যায়। আমি বুঝতে পারছিলাম যে এই আলোটা নিশ্চয়ই কোনো ভূত প্রেত বা খারাপ কোনো কিছুর হবে। সেটা ভেবে আমি দ্রুত বাড়ির দিকে চলে যাই এবং রাত্রেবেলা ঘুমিয়ে যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠি, আমি দেখি আমার হাতে কেউ একজন খুব সুন্দর করে ব্যান্ডেজ করে দিয়েছে। আমি ভেবেছিলাম হয়তো আমার মা বিষয়টা করেছে, কিন্তু আমার মা নয়, সেটা করেছিল হচ্ছে আপনার মেয়ে। আমি আপনার মেয়েকে চিনতাম না পর্যন্ত। এর বেশ কিছুদিন আপনার মেয়ে আমার সঙ্গে দেখা করেছে, আমার সঙ্গে কথা বলেছে, তাও অদৃশ্য থেকে। আমি বিষয়টা ভয় পেয়েছি এবং অনেকভাবে তাকে বোঝানোর চেষ্টা করেছি, দেখুন আপনি যেই হন আমাকে এরকমভাবে ভয় দেখাবেন না, আমি সহজ সরল একটা ছেলে। এর কয়েকদিন পরে সে আমাকে দেখা দেয় এবং দেখা দিয়ে সে আমাকে বলে যে সে নাকি আমাকে পছন্দ করে। তার বাবা নাকি মানুষের দুনিয়ায় আসতে নিষেধ করেছেন, কারণ মানুষ নাকি খারাপ হয়। কিন্তু আপনার মেয়ের চোখে আমি নাকি ভালো একজন মানুষ ছিলাম, যার কারণে সে আমার পিছু ছাড়েনি। আমি তাকে অনেকবার নিষেধ করেছি, দেখুন আপনারা একজন জিন জাতি এবং আপনি একজন জিনের সন্তান, আমি একজন মানুষ এবং মানুষের সন্তান, আপনার সঙ্গে আমার মিশবে না কখনো। আর সব থেকে বড় কথা, আপনি যে বললেন যে আপনার বাবা আপনাদের কাবিলার সর্দার, তো সেহেতু আপনার বাবা নিশ্চয়ই যখন এই বিষয়গুলো জানতে পারবে যে আপনি আমার সঙ্গে মেলামেশা করছেন, মানুষের দুনিয়ায় আসছেন, মানুষের সঙ্গে মিশেছেন, তাহলে তো আপনাকে ক্ষতি করবে, তাই না? তারপর সে আমার কথা কোনোভাবেই শুনেনি। সে আমার পরিবারের সঙ্গে মিশেছে, আমার সমস্ত কিছু করেছে, এমনকি আপনার উপহার দেওয়া সেই নুপুরটা আমাকে দিয়ে দিয়েছিল সে। কিন্তু আমি সেটাকে বিক্রি করিনি, সেটাকে আমি বন্ধক রেখে আমার বাবার চিকিৎসা করিয়েছি। এটার জন্য আমি অপরাধ বোধ নিজেকে মনে করি না, কারণ বাবা মার চিকিৎসা আমি যেভাবেই করি না কেন, আমার বাবা মাকে আমি সুস্থ করে তুলব এবং সেটাই আমার পণ ছিল। যার কারণে আমি ওর কাছ থেকে ওই উপহার আপনি যেটা দিয়েছিলেন সেটা নিয়েছি এবং সেটা আমি বন্ধক রেখেছি। এমনকি সেই জিনিসটা ও আমাকে একেবারের জন্য দিয়ে দিয়েছিল এবং বিক্রি করে দিতে বলেছিল, যে তার প্রিয় জিনিসটা আমাকে দিয়ে দেয়। আমি সেটা কীভাবে বিক্রি করি? আমি সেটা বিক্রি না করে বন্ধক রেখেছিলাম এবং সেই টাকা দিয়ে আমি আমার বাবা মায়ের চিকিৎসা করিয়েছি, আমার পরিবারের ছোট বোন এবং মেজ বোনকে বিয়ে দিয়েছি এবং আমি আমার নিজের ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি। সবই হয়েছে আপনার এবং আপনার মেয়ের বদলতে। আমি সেগুলো অস্বীকার করছি না এবং আমি এতটুকু স্বীকার করছি যে আপনাদের সুযোগ নিয়ে, সুবিধা নিয়েই হয়তো আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। তবে আমি আপনার মেয়ের সেই জিনিসটা বিক্রি করিনি। আপনার মেয়ের সেই জিনিসটা আমি গতকালকেই তাকে ফিরিয়ে দিয়েছি। যত কষ্টই হোক আমি সেটা বিক্রি করিনি। এর পরবর্তীতে আপনি খোঁজ নিয়ে দেখুন আমার সম্পর্কে। আমি যদি খারাপ মানুষ হই, আমি যদি আসলে কালো জাদু করার মানুষ হই, আমি যদি আসলে আপনার মেয়েকে বশ করে থাকি, তাহলে আপনি যে শাস্তি আমাকে দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি। তারপর তিনি চুপ হয়ে গেলেন এবং পুরো সভা চুপ হয়ে গেল।
আমিও চুপচাপ সেখানে বসেছিলাম। তারা খানিকক্ষণ কথা বলাবলি করে বললেন কি যে, তুমি যেটা বলেছো তার সত্যতা আমরা পেয়েছি এবং তোমার বিষয়ে আরো অনেক ভালো ভালো কথা আমি পেয়েছি। তবে তুমি যেটা বলেছো সেটা ঠিক আছে, তবে আমার মেয়ের সঙ্গে তোমার বাদ দিতে হবে এবং আমার মেয়েকে এখান থেকে ছেড়ে চলে যেতে হবে। তুমি যদি সেটা পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দিব, আর যদি না পারো তাহলে তোমাকে এখানে কারাগারে বন্দী থাকতে হবে। আমি তখন বললাম, সেটা না হয় আমি করলাম, কিন্তু আপনার মেয়েকে যে আমি পছন্দ করি, ভালোবাসি, সেটা আপনি কি দুটো ভালোবাসার মনকে এরকমভাবে নষ্ট করে দিবেন? আপনি বিচার বুদ্ধিসম্পন্ন মানুষ, আপনি বিচার বুদ্ধিসম্পন্ন জিন। আপনি যদি এমনটা করেন তাহলে তো সেটা বিচার বুদ্ধিসম্পন্ন হলো না। আর সব মিলিয়ে আপনি দেখুন, আপনার কোনো অবাধ্য বা কোনো কিছুর কমতি আমি আপনার মেয়েকে হতে দিব না। যদি আপনি এই কথা বলার পর তারা নিজেরা কথা বলতে লাগলেন এবং খানিকক্ষণ বাদে বলেন কি যে, সভা আজকের জন্য মুলতবি করা হলো। এবং তারা কি যেন বলতে লাগলেন আমি কিছুই বুঝতে পারলাম না। আমি বুঝতে পারছি যে নিশ্চয়ই আমার শুলে চড়ার সময় হয়ে এসেছে। তিনি আমাকে বললেন যে আমি এরকমভাবে যেহেতু তার মেয়েকে ভুলতে পারবো না এবং তার মেয়ের অস্বীকার করেছি আমি যে আমি তার সঙ্গেই থাকবো, শুধু সে আমাকে শুলে চড়াবে সেটা আমার বোঝা হয়ে গিয়েছে। এবং আমি তখন মন খারাপ করে ফেললাম, কারণ হচ্ছে এখানে আনার পরে আমাকে নিশ্চয়ই সারা জীবন এই কারাগারে বন্দী হয়ে কাটাতে হবে। তারপর সেই দুজন জিন আমাকে ধরে উপরে উঠালেন, উঠিয়ে সেই অন্ধকারচ্ছন্ন সাদা রঙের মধ্যে দিয়ে প্রথমে নিয়ে যাচ্ছিল। আমি ভাবছিলাম যে হয়তো অন্ধকার সামনে চলে এসেছে, আর কিছুক্ষণ পার হলেই অন্ধকার চলে আসবে। আমি কিছু বুঝতে পারছি না কি করব। তারপর আমি লক্ষ্য করলাম যে তারা অন্ধকারের দিকে না গিয়ে ডান দিকে যাচ্ছে। ডান দিকের একটা দরজা হঠাৎ করেই খুলে গেল, কিন্তু এখানে তো দরজা ছিল না, এখানে তো সম্পূর্ণ একটা দেয়াল দেখা যাচ্ছিল। সেই দরজাটা খুলে যাওয়ার পরে বেশ খানিকটা পথ সাদা আলো ধরে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। মনে হচ্ছিল কোনো ফাইবার অপটিক্যাল তারের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ কত দ্রুত গতিতে যাচ্ছি সেটা আমি বলতে পারবো না, কারণ চারিদিকে সাদা আলো এবং আমি শুধুমাত্র যাচ্ছি আর যাচ্ছি। ভেতরে কোনো বাতাস নেই বলে বাতাসও গায়ে বাজছে না। খানিকক্ষণ বাদে আমি এমন একটা জায়গায় চলে আসলাম, মানে হচ্ছে একটা গুহার মধ্যে থেকে একটা রূপকথার কল্পে আমি বের হয়ে আসলাম। এবং সেই জায়গাটা এত চমৎকার যে আমি বলে বোঝাতে পারবো না। চারিদিকে লাল এবং গোলাপি রঙের গোল গোল ফুল ফুটে আছে গাছগুলোতে, এবং উপরে সাদা রঙের ফুল ফুটে আছে। চারিদিকে শুধুমাত্র সাদা এবং এখানে সম্পূর্ণরূপে দিন, এবং এত সুন্দর জায়গা, দূরে বড় বড় উপত্যকা দেখা যাচ্ছে। আমি যখন ডানের দিকে তাকালাম দেখলাম কি যে খুব বড় একটা প্রাসাদ এখানে তৈরি করা রয়েছে, এবং সেই প্রাসাদের পাশ দিয়ে ঝর্ণা বয়ে পড়ছে নিচের দিকে, এবং সামনে রয়েছে বিশাল বড় এক ফোয়ারা। আমি দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি, এটা কি সত্যি সত্যি ঘটেছে নাকি মিথ্যা মিথ্যা কোনো কিছু। আমার কাছে সত্যি বিষয়গুলো খুবই অবাক লাগছে। আমি তখন সেই জিন দুটোকে বললাম, আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন সেই জিন দুটো কিছুই আমাকে বললেন না, বললেন আপনি ভেতরে যান, আপনি সমস্ত কিছুই জানতে পারবেন। তারপর আমি ভিতরে চলে গেলাম। চারিদিকটা এত চমৎকার যে আমি দেখে সত্যি পাগল হয়ে যাচ্ছিলাম। এত সুন্দর ভূমি এর আগে আমি কখনো দেখিনি। যখন আমি প্রাসাদের ভেতরে গেলাম, বিশাল বড় প্রাসাদ, প্রাসাদটাকে দেখে মনে হচ্ছিল 3 তলা প্রাসাদ, আসলে সম্পূর্ণটাই 1 তলা। এত বড় প্রাসাদ এর আগে আমি কখনো দেখিনি। ভেতরে ঢুকে দেখলাম খুব বড় বিশাল আকৃতির এক বেডরুম দেওয়া, এবং চারিপাশে খুব সুন্দর সুন্দর জিনিস রাখা। এত দামি দামি জিনিস আমি সবকিছু ধরে ধরে দেখতে লাগলাম। আমার কাছে সবকিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল। হঠাৎ করে আমার মন খারাপ হয়ে গেল। মন খারাপ হলো এই জন্য যে আমার পরিপ্রেমিকা সে কোথায়, আমাকে কি মৃত্যুর পূর্বে এরকম ভালো ভালো জিনিস আমাকে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আমি আসলেই খুব বিচলিত হয়ে গেলাম। তারপর বিচলিত হয়ে বাইরের দিকে তাকিয়ে ওইখানে বসে পড়লাম। যে বিছানাটা পাতা ছিল সেই বিছানাটা এত বেশি নরম, চিন্তা করে সেই বিছানার উপর শুয়ে পড়লাম। খানিকক্ষণ বাদে আমি কখন ঘুমিয়ে পড়লাম আমি নিজেও বলতে পারবো না। তারপর আমার ঘুম ভাঙলো একদম বিকেল বিকেল অবস্থায়। তখন দুজন জিন আমাকে ডেকে বলল কি যে, আপনি ঘুমিয়েছিলেন বলে আপনাকে ডাকা হয়নি, আপনি উঠুন, আপনার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমি কিছুই বুঝতে পারলাম না আমার জন্য খাবারের ব্যবস্থা এরকম ভাবে। আমি যখন বাইরে সেই ওই প্রাসাদের পেছন সাইডে আসলাম, দেখলাম খুব চমৎকার একটা ডাইনিং টেবিলটা সম্ভবত কোনো দামি পাথর দিয়ে তৈরি, এবং সেই ডাইনিং টেবিলটা চকচক করছে, এবং তার ওপর প্রায় 10 থেকে 15 পদের খাবার হবে, মিষ্টান্ন এসে দিয়ে। এত পদের খাবার একসাথে খাই কীভাবে? দেখে মনে হচ্ছে আস্ত কোনো ছাগল ওই পুরো প্লেটের উপর রাখা। তখন তারা বলল এটা ছাগল নয়, এটা হচ্ছে হরিণ, এবং আমরা হরিণ খেতে পছন্দ করি, যার কারণে আপনার জন্য আস্ত একটি হরিণ এখানে রান্না করা হয়েছে। আমি তখন বললাম এত বড় হরিণ আমি খাবো কিভাবে, আপনারাও আমার সঙ্গে খান। তখন তারা বললেন এখানে বসার অনুমতি আমাদেরকে নেই, আপনি খেয়ে নিন, আপনি খাওয়া শেষ হলে আমরা এখান থেকে সব কিছু নিয়ে যাব।
আমার প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লেগেছিল, যার কারণে আমি কোনো কিছু এদিক ওদিক না ভেবে খেতে লাগলাম। খেতে খেতে যে এত খেয়ে ফেলেছি নিজেই টের পেয়েছি পরে দিয়ে। তখন তেনারা খাওয়া শেষ করে সেই খাবারগুলো নিয়ে গেলেন। আমার পেট ফেটে যাওয়ার উপক্রম হচ্ছিল। আমি ওখানে বসেছিলাম, সূর্য প্রায় অতিক্রান্ত হচ্ছিল। খানিকক্ষণ বাদে ওই পাশ থেকে শব্দ আসলো যে সাবধান সাবধান, মহারাজ এখানে আসছেন। মানে ওদের ভাষায় কোনো কিছু একটা বলল, তবে এতটুকু বোঝা গেল যে সর্দার এখানে আসছেন। আমি তখন একদম স্ট্যান্ড আপের মতো দাঁড়িয়ে গেলাম। দেখতে পেলাম উত্তর আকাশের ওপর দিয়ে একটা অদ্ভুত রকমের জিনিস উড়ে আসছে, বাহনের মতো জিনিস, এবং সেই জিনিসটা সেই প্রাসাদের সামনে দাঁড়ালো। দেখতে পেলাম সেই সর্দার, সেই বিশাল আকৃতির সর্দার নামলো। নামার সঙ্গে সঙ্গেই আমি তার সামনে গিয়ে তাকে সালাম দিলাম। তিনি আমার সালামের উত্তর গ্রহণ করলেন এবং তিনি হঠাৎ করেই খাটো হয়ে সম্পূর্ণরূপে আমার সাইজের একটা মানুষের রূপ ধারণ করে আমার কাছে আসলেন। আমি বিষয়গুলো দেখে সত্যি স্বপ্নের মতো লাগছিল। তারপর তিনি আমাকে বললেন যে তোমার সততায় আমি মুগ্ধ হয়েছি। তুমি হয়তো ভেবেই নিয়েছিলে যে তোমাকে আমি শুলে চড়াবো অথবা তোমাকে হত্যা করব, কিন্তু এমনটা একজন সৎ মানুষের সঙ্গে আমি করতে পারি না। আসলে বিষয়টা হয়েছে কি, মানুষের সম্পর্কে আমার বেশ ভ্রান্ত ধারণা আছে এবং মানুষ যে অতি খারাপ হয় সেটা আমি জানি এবং সেটার বাস্তব প্রমাণ আমি নিজে। তারপর তিনি আমার ওনার এক আঙ্গুল দেখালেন। দেখলেন কি যে এই আঙ্গুলটা একটা দুষ্টু সাধুয়া বা ওই কালো জাদু করা লোক কেটে নিয়েছিল। তিনি তখন থেকেই মানুষের উপর বিশ্বাস করেন না, কারণ মানুষকে বিশ্বাস করে তিনি ছেড়ে দিয়েছেন এবং মানুষের সঙ্গে মেশা বা মানুষের এইসব সমস্ত কিছু তিনি ঘৃণা করেন। সব মিলিয়ে তিনি আমাকে দেখে বললেন, তুমি একজন সৎ মানুষ এবং তোমার মতো মানুষ এই পৃথিবীতে আমি দেখেছি কিনা জানি না। তুমি সব কিছু সৎ ব্যবহার করেছো। তুমি চাইলে আমার কন্যাকে দিয়ে খারাপ কাজ করাতে পারতে, কিন্তু তুমি তোমার মিষ্টির দোকানের অর্ধেক টাকাই এতিমখানা এবং নানান জায়গায় দান করো। সব মিলিয়ে আমি তোমাকে দেখে সত্যি মুগ্ধ হয়েছি এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে সত্যি আমার কন্যার সঙ্গে তোমার বিবাহ দিব। তবে একটা শর্ত আছে, সেই শর্তটা যদি তুমি মানতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে দেওয়ার জন্য রাজি আছি, আর যদি না মানতে পারো তাহলে এখান থেকে চিরদিনের জন্য তোমাকে চলে যেতে হবে। আমি তখন বললাম যে আপনি কি শর্ত দিবেন সেটা আমি খুব ভালো মতোই জানি। তারপর তিনি বললেন, কি শর্ত বলতে পারবে? আমি তখন বললাম যে হ্যাঁ বলতে পারবো, না বলতে পারার মতো তো কিছু নেই। আপনি আমাকে চিরদিনের জন্য এখানে রেখে দিবেন এবং এখান থেকে আমি কোথাও যেতে পারবো না, আপনি সেটি তো আমাকে বলবেন, তাই না? তখন তিনি বললেন, আসলে তুমি একজন বিচক্ষণ এবং বুদ্ধিমান মানুষ। সত্যি তোমাকে দেখে আমি সত্যি বিমোহিত হয়েছি। হ্যাঁ, আমি এটাই বলতে নিয়েছিলাম। তুমি কিভাবে বুঝলে? আমি তখন বললাম যে আপনার একমাত্র মেয়েকে তো আপনি কোনো মানুষের পৃথিবীতে পাঠাতে পারবেন না, তাই না? আর দুঃখিত, ক্ষমা করবেন, আপনার একটা মাত্র মেয়ে নাকি অনেকগুলো মেয়ে সেটা আমি জানি না, তবে নিশ্চয়ই এটা আপনার ছোট মেয়ে হবে, তাই না? তখন তিনি বললেন, কেন, আমার মেয়ে তোমাকে জানায়নি? তখন আমি বললাম কি যে না সেসব বিষয়ে আমি জিজ্ঞেস করিনি কখনো। তবে ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি আছি, তবে আমারও একটা শর্ত আছে। সেটা যদি আপনি মানতে পারেন তাহলে আমি এখানে থাকবো, আর না হলে আমি চলে যাব সব কিছু ত্যাগ করে। তখন তিনি বললেন, কি শর্ত শুনি তাহলে? আমি তখন বললাম, দেখুন, আমার ব্যবসা বাণিজ্য আমি আমার নিজের জন্য যতটা না করেছি তার থেকে বেশি করেছি আমার এসব দরিদ্র এতিমখানার বাচ্চাদের জন্য। আমি যদি ওইখানে না যেতে পারি তাহলে হয়তো এদের মুখে দুবেলা খাবার জুটবে না। আমি আমার ব্যবসাটা আরও বড় করতে চাই এবং এদের জন্যই আমাকে মানুষের দুনিয়ায় যেতে হবে এবং সেখানে আমার বাবা মা যারা আছে তাদেরকে আমি এখানে যখন ইচ্ছে তখনই নিয়ে আসতে পারবো এবং আমি যখন ইচ্ছে তখনই মানুষের দুনিয়ায় যেতে পারবো। এতটুকু অনুমতি আমাকে এবং ক্ষমতা আমাকে দিতে হবে। যদি পারেন তাহলে আমি আপনাদের সঙ্গে থাকতে রাজি আছি, আর যদি না পারেন তাহলে আমি এখান থেকে চলে যাব চিরদিনের জন্য। তখন সেই লোকটা খানিকক্ষণ ভেবে বললেন যে আসলে তুমি একজন ভালো এবং নেক বান্দা, তোমার মতো বান্দা হয়তো পৃথিবীতে দু একটা হয় না। ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি আছি, যাও তুমি ভেতরে যাও এখন। তারপর তিনি ওইখান থেকে চলে গেলেন। আমি এত পরিমাণ খুশি হলাম যে বলে বোঝানো যাবে না। আমার কপালটা যে এত পরিমাণ ভালো ছিল সেটা সত্যি আল্লাহ তাআলা আমার কপাল হয়তো নিজের হাতে লিখেছেন। খানিকক্ষণ বাদে আমি দেখতে পেলাম দক্ষিণ আকাশের যে পাশ দিয়ে হচ্ছে গিয়ে সূর্য, দক্ষিণ পশ্চিম আকাশে যে পাশ দিয়ে হচ্ছে সূর্য ডুবে যাচ্ছিল, ঠিক সেই পাশ দিয়ে একটা সাদা পাখি আমার প্রাসাদ দিকে উড়ে আসছে। সেই সাদা পাখির পিঠে একটা মেয়ে বসে আছে। সেই মেয়েটা আর কেউ নয়, সেই মেয়েটা হচ্ছে আমার সেই বাচ্চা পরিপ্রেমিকা। তখন তিনি আমার কাছে নেমে আসলেন, এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন, এমনভাবে জড়িয়ে ধরলেন যেন আমি তার শরীরের ভেতরে ঢুকে যাচ্ছিলাম। সে আমাকে বলল যে এই কয়েকদিন তুমি কোথায় ছিলে, আর তোমাকে যে বাবা তুলে নিয়ে এসেছে সেই সব বিষয়ে আমি জানতাম না। বাবা আমাকে এই কয়েকদিন ঘর থেকে বের হতে দেয়নি। একটু আগেই আমাকে বলল যে তুমি নাকি এসেছো, আমি ছুটতে ছুটতে তোমার কাছে এসেছি। তখন আমি বললাম, তোমার বাবা এখানে এসেছিলেন এবং আমাকে এখানে রেখে গিয়েছেন।
তোমার বাবা আমাকে যে পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষায় পাশ না করতে পারলে তো আমাকে এতক্ষণে কবরে থাকতে হতো। তখন তিনি বললেন, কি পরীক্ষা দিয়েছিল? আমি তখন বললাম, সেসব না হয় পরেই জানবে তুমি, কিন্তু তুমি কেমন আছো? তারপর সে আমাকে বললো, আমি ভালো আছি, কিন্তু তোমাকে ছাড়া কি ভালো থাকতে পারি? আমি একদম অসুস্থ হয়ে পড়েছি। তারপর আমরা দুজন ভেতরে গেলাম। তার মানে বোঝা গেল যে আমাদেরকে থাকার জন্যই এই বিশাল প্রাসাদটা দেওয়া হয়েছে, এবং এই প্রাসাদটা শুধুমাত্র আমাদের দুজনের জন্যই তৈরি করা হয়েছে। এবং সেই লোকটা আমার ব্যাপারে এর আগেই খোঁজ করেছিলেন, কিন্তু আমাকে পরোক্ষ করার জন্য এখানে ধরে নিয়ে এসেছিল, এবং আমাকে সত্যি সত্যি তিনি একদম সামনাসামনিভাবে যাচাই করলেন যে আসলে আমি এমন কিনা। তারপর আমরা সেই ঘরের ভিতরে চলে গেলাম। আমাদের বিয়ে হবার কথা ছিল 1 সপ্তাহ পরে। আমি প্রায় সপ্তাহখানেক সেখানে থাকলাম। ওই যে আমি চাইলেই এখান থেকে যেতে পারতাম দোকানে সমস্ত খবরাখবর নিতে পারতাম জিনেদের মাধ্যমে। তো সব মিলিয়ে আমার দিনকাল ওইখানে 1 সপ্তাহ খুব ভালোই কাটলো। 1 সপ্তাহের মাথায় আমি আমার বাবা মাকে নিয়ে সেখানে গেলাম এবং বাবা মাকে সেই জিনের সর্দারের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। তারা বলেন কি যে সত্যি আপনারা না থাকলে হয়তো আজকে আমি নিজেও বাঁচতে পারতাম না, আমার ছেলের আজকে এত বড় সাফল্যও দেখতে পারতাম না। তারপর ওই দিন রাতে সমস্ত জিনেদের উপস্থিতিতে এবং পুরো রাজ্যে এক ধরনের অন্যরকম ধুমধাম পিটিয়ে আমাদের দুজনের বিয়ে দেওয়া হলো, এবং আমরা দুজন বিবাহিত পুরুষ দম্পতি হিসেবে একই সঙ্গে একই বিছানায় গেলাম। এর আগে ওর জন্য আমার জীবনটা পরিবর্তন হয়ে গিয়েছে, এবং এখন আমার জীবনটা এত বেশি পরিবর্তিত যে আমি নিজেই বলে বোঝাতে পারবো না। এবং ওদিনকে বিয়ের পর থেকেই আমি হয়তো ওর সঙ্গে সবসময় থেকেছি, ওর ওইখানেই থেকেছি, কিন্তু আমার মন সবসময় আমার ব্যবসা বাণিজ্য এবং এদিকে পড়ে থাকতো। এই ঘটনা প্রায় 4 বছর পরে আমার ব্যবসা বাণিজ্য এত বেশি বেড়েছে যে আমি প্রায় পুরো বাংলাদেশে এত পরিমাণ আউটলেট দিয়েছি যে আমি এত পরিমাণ টাকার মালিক হয়েছি যে সমস্ত টাকার অর্ধেকের বেশি আমি আমার সেই বাচ্চাদের জন্য বিভিন্ন এতিমখানায় এবং মাদ্রাসায় ডোনেট করি, এবং গরিব এবং দুস্থ মানুষদের জন্য ডোনেট করি। আমার এত পরিমাণ টাকা শুধুমাত্র এদের জন্যই ইনকাম করি। তাছাড়া তো আমার আর কোনো উপায়, আমার আর কোনো অভাব বা অন্য কোনো কিছু নেই। আরেকটা বিষয় বলতে ভুলে গিয়েছি, আমাদের বিয়ের 2.5 বছরের মাথায় আমাদের একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছিল, এবং সেই কন্যা সন্তানটি এখন আমার পাশে বসে আছে, এবং আমি তাকে কোলে নিয়েই আপনাদের সঙ্গে কথা বলছি। সব মিলিয়ে আমার জীবনটা যে এরকমভাবে বদলে যাবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। আরেকটা বিষয় বলা হচ্ছে গিয়ে, জিনেরা সবসময় ভালো হয় না। অবশ্যই জিনেদের মধ্যে খারাপ এবং ভালো জিনিস আছে, তবে আমি যে জিনেদের সঙ্গে দেখা পেয়েছিলাম তারা নিশ্চয়ই ভালো জিন, এবং তারা নিশ্চয়ই মানুষের ভালো করার জন্যই হয়তো মানুষের কল্যাণ করে থাকে। অনেক খারাপ মানুষ আছে যারা কিনা জিনেদেরকে বশ করে নানান ধরনের কর্মকাণ্ড হাসিল করার চেষ্টা করে। এরা ওই ধরনের মানুষকেই ভয় পায় এবং তাদেরই ক্ষতি করে। জিনেরা মানুষের ক্ষতি করলে আমরা বলে থাকি যে জিনেরা মানুষের উপর বশ করেছে এবং ক্ষতি করেছে। আসলে বিষয়টা এমন না। জিনেরা আলাদা রকমের থাকে এবং মানুষরা আলাদা রকমের থাকে, তবে মানুষ যদি কোনোভাবে জিনেদের ক্ষতি করার চেষ্টা করে তাহলে জিন তাদেরকে ছেড়ে কথা বলে না। এটাই হচ্ছে আসল কথা। প্রিয় দর্শক, আমাদের এই পুরো ঘটনাটি কেমন লাগলো? যারা এই ঘটনার প্রথম এবং দ্বিতীয় এপিসোড দেখেননি তারা দেখে আসুন, আর দ্বিতীয় এপিসোড সহ সম্পূর্ণ গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। এতক্ষণ কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, এবং আপনারা দেখছেন দ্য মেকা বক্স। আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং পরবর্তীতে এমন ঘটনা পেতে আমাদের সঙ্গে থাকুন। যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেলের অ্যাড্রেস ঠিকানায় ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা ফেসবুক পেজের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে চাইলে আপনাদের জীবনের ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।